আসসালামু আলাইকুম। এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বললেন সাবেক সেনা সদস্যরা। চ্যালেঞ্জের মধ্যেই আগামী বছর রাজনৈতিক পালাবদল হবে, বললেন উপদেষ্টা। মিথ্যার বেড়াজাল তৈরি করেও সফল হতে পারছে না ভারত, বললেন রিজভী। দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবনও দেব, বললেন সার্জিস। নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষ, নারীসহ নিহত 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বললেন সাবেক সেনা সদস্য। ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করে দেশটির ক্ষেত্রে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং সাম্যতার ভিত্তিতে সেটি ঠিক করতে সরকারকে আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের নিচে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনের প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয়। সরকারকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেছেন যে আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চাই। কোনো ধরনের নতজানু নীতিকে কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। একই সঙ্গে ভারতের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এই দেশে আশ্রয় প্রশ্রয় দিতে রাজি নই। সনাতনী হিন্দু মহাজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ভারতে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। গত সোমবার এমন একটি বিক্ষোভ থেকে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়। পরে তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে বলেও ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। চ্যালেঞ্জের মধ্যে আগামী বছর রাজনৈতিক পালাবদল হবে, বললেন উপদেষ্টা। আগামী বছর রাজনৈতিক পালাবদল হবে বলে জানিয়েছেন পরিকল্পনা অর্থ উপদেষ্টা ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অ্যানুয়াল বাল্টিক কনফারেন্স অন ডিফেন্সের উদ্বোধনী অধিবেশনে দেশের জটিল অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতির ইঙ্গিত দেন তিনি। আয় বৈষম্যকে দেশের অন্যতম উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে ডাক্তার মাহমুদ বলেন, এই বৈষম্য মোকাবেলায় মানসম্মত শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশের মর্যাদার সাথে সংশ্লিষ্ট কিছু সুবিধা ধরে রাখার প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমাদের আর এলডিসি হিসেবে থাকা সম্ভব নয়। উন্নত দেশগুলোর কাছ থেকে কিছু সুবিধা বজায় রাখার জন্য আলোচনা চলছে। অনেক দেশের পক্ষ থেকে ইতিবাচক প্রক্রিয়া পাওয়া যাচ্ছে। একটি অধিবেশন বাংলাদেশ কিভাবে মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে তার চিত্র তুলে ধরে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্টারমিট এস গিল। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ফোকাল পয়েন্ট হওয়া উচিত উল্লেখ করে তিনি দেশের উদ্যোক্তা গড়ে তোলেন এবং প্রযুক্তির ব্যবহারের সম্প্রসারণের আহ্বানও জানান। মিথ্যার বেড়াজাল তৈরি করেও সফল হতে পারছে না ভারত, বললেন রিজভী। মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে ভারত মন্তব্য করে রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করেছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা এবং নীতি নির্ধারকরা। বাংলাদেশ নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, এই ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আমরা জানতাম যে ভারত অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ। সেই দেশটিকে
এখন মনে হচ্ছে হিংস্র, ঘাতক এবং প্রচন্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে। শেখ হাসিনাকে নিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের ভায়াকান্না করেছে, এটাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। রিজভী আরো বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা তারা ছিঁড়ে ফেলেছে। কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে, যা ভিয়েনা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক গুরুতর অপরাধ। সেই অপরাধ করেছে তারা। বিএনপির নেতা বলেন, আজকে বার্ন ইউনিটে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য বর্ণনা করা যায় না। আন্দোলনের সময় আমি কারাগারে ছিলাম, বের হয়ে অনেকে হাসপাতালে গিয়েছি, কিন্তু এত বর্বরতা, এত মর্মান্তিক বুক ফাটা কান্না বেরিয়ে আসা এই দৃশ্য দেখলে। তিনি বলেন, শুধু শেখ হাসিনাকে রক্ষা করার অপকর্মের কারণে ইসকন থেকে বিতাড়িত চিন্ময়কে সরকার গ্রেপ্তার করলে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। এভাবে চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, রক্তের দামে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ মাথা নত করতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজান করানো যাবে না। এই বাংলাদেশে অপরাধীদের বিচার হবে, যারা আমাদের ভাইদেরকে পঙ্গু করেছে, যারা অপরাধ করেছে। মন্ত্রী থেকে শুরু করে সব পর্যায়ের অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেব, বললেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত আছেন, এজন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। শনিবার সকালে চট্টগ্রাম নগরের পিটিআই মিলায়তনে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকে সব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতেও জীবন দিতে প্রস্তুত আছি, এমন কথা উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে হাসপাতালে পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথোলজিক্যাল খুনি, তাদেরকে বিচারের আওতার দাবিও জানান তিনি। সার্জিস হুঁশিয়ারি করে বলেন, এ বাংলাদেশে কোনো দালাল, তেসামতকারী ও দলঅন্ধদের জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে ব্যবসা হচ্ছে, এমন কিছু হলে তাদের বিরুদ্ধে আগামী প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে। শহীদ ও আহতদের স্পিরিটের সাথে কেউ বেইমানি করলে তার বিরুদ্ধে এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা হবে। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় শেষে তিনি এমন কথা উল্লেখ করেন। নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নারী সহ নিহত 2। নরসিংদীর রায়পুরায় আধিপত্যকে বিস্তার করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারী সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আর 10 জন। শনিবার সকালে জেলার রায়পুর উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য। নিহতরা আবিদ হাসান রুবেলের সমর্থক ছিলেন। জানা যায়, শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। এই সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।